আজকে আমি দশম শ্রেণীর জননের দ্বিতীয় পর্ব আলোচনা করব। আগের দিন আমরা অঙ্গ জনন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের যে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে অযৌন জনন সম্পর্কে আলোচনা করব। অযৌন জনন। অযৌন জননটা কি না, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়া দেহকোষ বা উৎপাদিত রেণুর মাধ্যমে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে অযৌন জনন। মানে দেহকোষ থেকে হতে পারে, নতুবা ওই জীবদেহ থেকে উৎপন্ন রেণুর মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে অযৌন জনন। তার মানে এখানে গ্যামেটের কোনো উৎপাদন হবে না, যেটাকে আমরা বলি শুক্রাণু আর ডিম্বাণু। বাংলায় শুক্রাণু আর ডিম্বাণু, তাকেই ইংরেজিতে গ্যামেট বলা হয়। শুক্রাণুটাকে বলা হচ্ছে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট হচ্ছে ডিম্বাণু। তাহলে শুক্রাণু বা ডিম্বাণুর কোনো উৎপাদন হবে না। না হয়ে কি হবে, দেহকোষটা থেকে নতুন জীব সৃষ্টি হতে পারে কোষ বিভাজনের মাধ্যমে, অথবা দেহের মধ্যে রেণু উৎপাদন করবে, যে রেণুগুলো ওই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বাইরের উপযুক্ত পরিবেশে এসে অঙ্কুরিত হয়ে নতুন একটা জীব সৃষ্টি করবে, তাকে বলা হচ্ছে অযৌন জনন। তো এখানে একটা কথা বলে রাখি যে আমরা অঙ্গজ জনন পড়ার সময় দু তিনটা পদ্ধতি সেখানে বলেছিলাম, সেগুলো কিন্তু আবার অযৌন জননেও আছে। আমরা তার মানে কি, আমরা তাকে অঙ্গজ জননও বলতে পারি, আবার অযৌন জননও বলতে পারি। তাদের মধ্যে কি আছে, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন বা দ্বিবিভাজন, এগুলো আমরা অঙ্গজ জননের ক্ষেত্রে বলেছি। বা বাডিং বা কোরকোদ্গম বা মুকুলোদ্গম বলা যায়, কোরকোদ্গম, এই তিনটা কিন্তু অযৌন জননেও আসবে। অঙ্গজ জননে যেমন আসছে, অযৌন জননেও আসবে। মেইনলি অযৌন জননের ক্ষেত্রে এটা স্পেশাল বলা হয়। তো যেহেতু অঙ্গজ জননের সঙ্গে কিছুটা মিল আছে, তাই এটাকে অনেক সময় অযৌন জনন না বলে অঙ্গজ জননের ভাগ হিসাবেও দেখানো যায়। যাই হোক, আমরা এখানে অযৌন জননের যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিকে মূলত 6টা ভাগে ভাগ করব। 6টা ভাগ। একটাকে বলা হচ্ছে দ্বিবিভাজন, দু নাম্বার হচ্ছে বহু বিভাজন, 3 নাম্বার হচ্ছে খণ্ডীভবন, 4 নাম্বার হচ্ছে কোরকোদ্গম, 5 নাম্বার হচ্ছে পুনরুৎপাদন, 6 নাম্বার হচ্ছে রেণু। এক নম্বরে আমরা বলছি দ্বিবিভাজন পদ্ধতি, 2 নম্বরে বলছি বহু বিভাজন পদ্ধতি, 3 নম্বরে বলছি খণ্ডীভবন পদ্ধতি, 4 নম্বর কোরকোদ্গম পদ্ধতি, 5 নম্বর পুনরুৎপাদন পদ্ধতি, আর 6 নম্বর হচ্ছে রেণু। এই যে রেণু উৎপাদন, এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স পদ্ধতি, অযৌন জননের সব থেকে অ্যাডভান্স পদ্ধতি। এবং একটা কথা কি না, অযৌন জননের একক 6টা পদ্ধতিতে অযৌন জনন হতে পারে, কিন্তু অযৌন জননের একক হচ্ছে রেণু। অযৌন জননের একক হচ্ছে কি, রেণু। এটা আমাদের মনে রাখতে হবে, অযৌন জননের একক হচ্ছে রেণু। তাহলে রেণুর মাধ্যমে অযৌন জনন হচ্ছে, এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স পদ্ধতি। যাই হোক,
দ্বিবিভাজন, আমরা অঙ্গ যোজন পড়ার সময় দ্বিবিভাজনটা মোটামুটি পড়ে এসেছি, তবু আরেকবার বলে দ্বিবিভাজন মানে একটা কোষ বা মাতৃদেহ মূলত এক কোষের ক্ষেত্রে হয়, সেই কোষটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপাদন করবে। বা আমরা যদি কোষটাকে জীব বলি, একটা জীব থেকে কোষ বিভাজনের মাধ্যমে ওই একটা কোষ দুটো কোষে পরিণত হয় বা দুটো জীবে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে দ্বিবিভাজন। ঠিক আছে, দ্বিবিভাজন তার উদাহরণ আছে অ্যামিবা আর ব্যাকটেরিয়া। অ্যামিবা ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া, এই দুটোর ক্ষেত্রে আমরা দ্বিবিভাজন পদ্ধতিতে অজনজনন সম্পন্ন হতে দেখি। এরপর হচ্ছে বহু বিভাজন। এখানে লেখাই আছে কথাটা বহু, তার মানে একটা মাতৃকোষ বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য কোষ উৎপাদন করবে এবং প্রত্যেকটা কোষ থেকে নতুন নতুন অপত্য জীব সৃষ্টি হবে। তার মানে একটা কোষ বারবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য জীব সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে বহু বিভাজন। যেমন সেটা কাদের ক্ষেত্রে হয়? বহু বিভাজন হচ্ছে ওই যে প্রোটোজোয়া, প্লাজমোডিয়াম ভাইভাক্স, এই প্রোটোজোয়ার ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, প্লাজমোডিয়াম। আমাশয়ের সৃষ্টি হয় প্লাজমোডিয়াম ভাইভাক্স, এদের ক্ষেত্রে বহু বিভাজন হয়, মানে একটা কোষ বিভাজিত হয়ে অসংখ্য অপত্য সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে বহু বিভাজন। এরপর খণ্ডীভবন, আমরা অঙ্গজনের ক্ষেত্রে পড়ে এসেছি, তো আরেকবার বলে দিই খণ্ডীভবনটা কি। মানে খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যাবে একটা জীব, বহুকোষী জীব কতগুলো খণ্ডে বিভক্ত হবে এবং প্রত্যেকটা খণ্ড বিভাজনের মাধ্যমে নতুন করে একটা করে অপত্য সৃষ্টি করবে। তাহলে একটা জীব যদি তার 5টা খণ্ডে বিভক্ত হয়, তাহলে সেই 5টা খণ্ডই আবার কোষ বিভাজনের মাধ্যমে আলাদা আলাদা করে 5টা অপত্য জীব সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে খণ্ডীভবন। এটা আমরা পড়ে এসেছি, স্পাইরোগেরার ক্ষেত্রে হয়। তাই তো আমরা পড়ে এসেছি আগের দিন যে স্পাইরোগারের ক্ষেত্রে হয়। বা আমরা যদি বলি আরেকটা অসিলেটোরিয়া বলে আরেকটা শ্যাওলা আছে, অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া, এই দুটো হচ্ছে খণ্ডীভবনের মাধ্যমে অজনজনন সম্পন্ন হয়। এরপর 4 নম্বর আছে কোরকোদ্গম। কোরকোদ্গমটা আমরা আগের দিন বলেছি, হ্যাঁ, আজকে আরেকবার বলে দিই, রিভাইজ হয়ে যাবে একবার। কোরক বা বার্ড বা মুকুল বলতে পারি, কাদের ক্ষেত্রে হয় কোরকোদ্গম? কোরকোদ্গম কার ক্ষেত্রে হবে? একটা হচ্ছে ছত্রাক। কোন ছত্রাক? কোন ছত্রাকের ক্ষেত্রে হয়? ইস্ট। ইস্ট একটা এককোষী ছত্রাক, এটা হলো ইস্ট, যার বিজ্ঞান সন্তান হচ্ছে স্যাক্কারোমাইসিস সেরিভিসি। সেই ইস্টের ক্ষেত্রে কোরক তৈরি হয় বা বার্ড বা মুকুল তৈরি হয়, যেটাকে আমরা কোরকোদ্গম পদ্ধতি বলছি। আর একটা প্রাণী, সেই প্রাণীটার নাম কি? হাইড্রা। হাইড্রা। তাহলে কোরকোদ্গম পদ্ধতিতে অজনজনন সম্পন্ন হচ্ছে একটা ছত্রাক যার নাম হলো ইস্ট বা ইংরেজিতে বলে স্যাক্কারোমাইসিস সেরিভিসি। আর 2 নম্বর হচ্ছে প্রাণী একটা আছে হাইড্রা। তাহলে এদের দেহে বা এদের মূল যে দেহ, সেই দেহের থেকে বাইরের দিকে একটা ছোট্ট মুকুল বা পাটের মতো তৈরি হয়, একটা প্রবর্ধক বলা হয়, একটা ফোলা বা উঁচু অংশ তৈরি হয়। সেই ফোলা বা উঁচু অংশটা আস্তে 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 করে বড় হবে,
বড় হয়ে মূল দেহ থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, গিয়ে নতুন সেটার আলাদাভাবে জীবনযাপন করবে, একটা আলাদা জীবে পরিণত হবে। কেমন স্টেটটা তো মোটামুটি আগের দিন একবার দেখানো হয়েছিল। এটা যদি একটা ইষ্ট হয়, হ্যাঁ, তার ক্ষেত্রে একটা নতুন প্রবর্ধক সৃষ্টি হচ্ছে, একটা হতে পারে, দুটা হতে পারে, তার থেকে একটা হতে পারে, বা অন্যদিকে পরে আবার একটা হতে পারে। তাহলে এগুলোকে বলা হচ্ছে করক বা বার্ড। এগুলো কি হবে, এবার এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কেটে যাবে, কেটে আলাদা হয়ে যাবে, গিয়ে সে তার আলাদা করে একটা ছত্রাকে পরিণত হবে, মানে ইষ্টে পরিণত হবে। এছাড়া হাইড্রা, হাইড্রা একটা প্রাণী, এটা একটা প্রাণী, কোর্সিকা আছে, এরকম একটা প্রাণী। সেই প্রাণীর কোন একটা জায়গায় এরকম প্রথমে একটা প্রবর্ধক তৈরি হলো, উপবৃদ্ধি বা বৃদ্ধি তৈরি হলো, সেটা আস্তে আস্তে কি হবে, এরপরে কি হবে, তার গঠনটা এইরকম, এইটাই এই আকারে পরিণত হয়ে যাবে, পরিণত হয়ে আস্তে আস্তে তারও কোর্সিকা তৈরি হবে। ঠিক আছে, এরপর এই জায়গা থেকে, মানে আমি এখানে ছবিটা এর থেকে আলাদা করে দেখিয়েছি, তার মানে এইটাই আস্তে আস্তে বেড়ে বেড়ে এই অবস্থায় আসবে। ঠিক মাতৃদেহের মতো তার গঠনটা হয়ে যাবে, গঠন হয়ে যাওয়ার পর এই জায়গাটা কেটে যাবে, এই জায়গা থেকে কেটে যাবে, কেটে ওটা আলাদা হয়ে পড়ে যাবে। তাহলে এটা একটা দেহ, ওটা একটা আলাদা দেহ। তাহলে একটা হাইড্রা থেকে আরো নতুন একটা বা দুটো কি পাঁচটা হাইড্রা তৈরি হতে পারে, এটাকে বলা হচ্ছে পুরোৎপোদ্গম পদ্ধতি। বুঝে গেল? এরপর হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বারে লেখা আছে কি, পুনরুৎপাদন, পুনরায় উৎপাদন। সে পদ্ধতিটা কি, কিছু জীব আছে, যে জীবগুলোর দেহটা ছোট টুকরায় কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে কোনো খণ্ডে পরিণত হয়, ছোট টুকরায়। আমরা খণ্ডীয় মানে একরকম দেখলাম, সেটাও তাই। একটা প্রাণী, যে প্রাণীটার দেহ একটা, দুটো, তিনটে কি চারটা খণ্ডে পরিণত হলো, প্রত্যেকটা খণ্ড থেকে আবার নতুন করে অপত্য জীব সৃষ্টি হবে, সেটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন। ঠিক আছে, যেমন হচ্ছে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া, এটা আবার কে, এটা কোন শ্রেণীর প্রাণী, এটা হচ্ছে বলা হচ্ছে ফিতাকৃমি নামক ফিতাকৃমি। প্ল্যানেরিয়া নামক একটা ফিতাকৃমি, যে ফিতাকৃমিটার দেহ যদি খণ্ডে পরিণত হয়, বা ধর মাথার দিকটা তার খণ্ড আলাদা হয়ে গেল, কি লেজের দিকটা আলাদা হয়ে গেল দেহ থেকে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে, তখন ওই আলাদা হয়ে যাওয়া খণ্ডটা থেকে আবার বিভাজনের মাধ্যমে সে নতুন একটা জীবে পরিণত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন। বোঝা গেল? লাস্ট যেটা আছে, যেটাকে আমরা বলছি অ্যাডভান্স টাইপ, সেটা হচ্ছে রেণু উৎপাদন। আমরা যেমন উন্নত উদ্ভিদে পরাগরেণু দেখি, ওই টাইপের কিছু রেণু, ওই রেণু নয় কিন্তু ওই টাইপের কিছু রেণু আছে, যে রেণুগুলোর মাধ্যমে নতুন নতুন জীব সৃষ্টি হয়। বিশেষ করে কিছু শ্যাওলা আছে, সমস্ত শ্যাওলা নয় কিন্তু কিছু শ্যাওলা আছে, ছত্রাক আছে, মস আছে, ফার্ন আছে। শ্যাওলা, ছত্রাক, মস, ফার্ন। শ্যাওলার কম আছে, ছত্রাকের তার তুলনায় একটু বেশি আছে, আর মস ফার্ন, সমস্ত মস ফার্নের ক্ষেত্রে আমরা রেণুর মাধ্যমে অজনজনন সম্পন্ন হতে জানি, দেখি। ঠিক আছে, তাহলে রেণু উৎপাদনের মাধ্যমে অজনজনন সম্পন্ন হচ্ছে কিভাবে, কোনো একটা জীব, আমি যদি ছত্রাকের কথাই ধরি, ছত্রাকের মধ্যে যেটা আমরা খাই অ্যাগারিকাস, তাই তো, ব্যাঙের ছাতা বলা হচ্ছে, এই অ্যাগারিকাসের ক্ষেত্রে রেণু উৎপাদনের মাধ্যমে অজনজনন সম্পন্ন হতে পারে। বা আমরা রাইজোপাসের কথা বলতে পারি, রাইজোপাস, অ্যাগারিকাস,
সমস্ত রকমের মস আর ফার্ন এদের ক্ষেত্রে। আর শ্যাওলা, কিছু শ্যাওলা আছে, সেই সমস্ত শ্যাওলার ক্ষেত্রেও আমরা রেণুর সাহায্যে অযৌনজনন সম্পন্ন হতে পারে। শ্যাওলাটা হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স ঠিক আছে। তাহলে একটা শ্যাওলা ইউলোথ্রিক্স, এইগুলো হচ্ছে ছত্রাক, মস একটা গোষ্ঠী, ফার্ন একটা গোষ্ঠী, ছত্রাক একটা গোষ্ঠী, শ্যাওলা একটা গোষ্ঠী। তাহলে এদের ক্ষেত্রে রেণু উৎপাদনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন হয়। তবে এখানে একটা আমাদের রেণু উৎপাদনের মাধ্যমে যে অযৌনজনন সম্পন্ন হয়, সেটা আমরা জাস্ট একটা জিনিস ছবি এঁকে দেখে নিই। সেই রেণুটা তৈরি হয় ওদের রেণুস্থলীর মধ্যে। রেণুস্থলী, যেমন এখানে ছত্রাক আমি রাইজোপাস ধরলাম, রাইজোপাস, হ্যাঁ, রাইজোপাসের যে দেহটা, এই দেহটা কেমন মাইসিলিয়াম দ্বারা গঠিত তো নাকি? তার অঙ্গজ দেহ হচ্ছে মাইসিলিয়াম দ্বারা গঠিত, এটা বলা হচ্ছে মাইসিলিয়াম। তাই না? এই ভেজিটেটিভ দেহ থেকে এরকম অঙ্গ উঠে একটা রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি হয়। এর মধ্যে অসংখ্য রেণু উৎপাদন হয়। আমরা খুব বেশি ডিটেলসে না গেলেও চলবে, আমাদের মেন জিনিসটা জেনে রাখতে হবে এখানে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রেণুস্থলী। এই রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু উৎপাদন হয়। যেমনি এই রেণুস্থলীটা বাস করবে বা ফেটে যাবে বা শুকনো হয়ে যাবে, তখন কি হবে? রেণুগুলো আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়বে। উপযুক্ত পরিবেশ পেলে সেটা আবার অঙ্কুরিত হয়ে নতুন জীবদেহ গঠন করে একটা আবার অপত্য তৈরি করবে, ঠিক আছে? এটা যেমন রাইজোপাস, তাহলে রাইজোপাস থেকে আবার রাইজোপাস তৈরি হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে অযৌনজনন। তাহলে বোঝা গেল মোটামুটি। আরেকবার জাস্ট নামগুলো বলে দিই। অযৌনজনন পদ্ধতিতে 5টা পদ্ধতি আছে, 6টা পদ্ধতি আছে, 6টা পদ্ধতি। একটা হচ্ছে দ্বিবিভাজন, নামটা আমরা মনে রাখবো, নামটার মানে করার চেষ্টা করবো, তাহলে আমাদের সহজে মনে থাকবে কাকে বলে। বহু বিভাজন, দ্বি বলাই আছে, বহুতে বহু বিভাজন বলা আছে। খণ্ডী ভবনে খণ্ডী, খণ্ড, খণ্ডী কথাটা আসছে খণ্ডী ভবন। কোরকোদ্গম, কোরক বলা আছে, যেটাকে ইংরেজিতে বার্ড বলছে বা মুকুল। পুনরুৎপাদন, সেটা আমরা কিভাবে মনে রাখবো? পুনরায় উৎপাদিত হবে দেহের কোনো খণ্ড থেকে। খণ্ডী ভবনটা হচ্ছে মূলত প্রাণীদের, উদ্ভিদের ক্ষেত্রে, আর পুনরুৎপাদনটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে। আর একটা হচ্ছে রেণু উৎপাদন, এবং রেণু উৎপাদনটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স টাইপ, এবং রেণুটাকেই বলা হচ্ছে অযৌনজননের একক। বাস, ক্লিয়ার?